স্বাগত আমাদের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে। সাথে আছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। ২১ শতকের এই প্রান্তে এসে নারীরা আজ সর্বত্র বিচরণ করছেন। বেগম রোকেয়ার সংগ্রামী চেষ্টা, ত্যাগের ফলাফল আজ দৃশ্যমান। তবে এই এগিয়ে যাওয়ার মাঝেও রয়েছে কিছু সীমাবদ্ধতা। পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রায়শই নারীর মতামতকে গুরুত্ব দেয় না এই সমাজ। কিন্তু সুখী পরিবার গঠনের লক্ষ্যে সন্তান গ্রহণ, গর্ভবিরতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো হতে হবে স্বামী স্ত্রী উভয়ের পারস্পরিক আন্তরিকতা ও সমঝোতার মাধ্যমে। এই প্রত্যাশায় পরিবার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পদ্ধতিগুলোকে সুলভ মূল্যে সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দিতে বিগত ৫০ বছর ধরে সরকারের সহযোগী হিসেবে কাজ করে আসছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি। আমাদের আজকের আলোচনার বিষয় পরিবার পরিকল্পনায় নারীর সিদ্ধান্ত। তবে শুধু আমরাই কথা বলবো না, বলবেন কিন্তু আপনারাও। আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য স্টুডিওতে আছেন আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি ও গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সাবিনা পারভিন। আসসালামু আলাইকুম। এবং তাইরুন্নিসা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি ও গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ফারজানা ইসলাম খান। আসসালামু আলাইকুম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে। আমি আলোচনা শুরু করব ডাক্তার সাবিনা পারভিন আপনাকে দিয়েই। এই যে পরিবার পরিকল্পনা, আমরা আসলে একটা লম্বা সময় ধরে দেখে আসছি যে পরিবার পরিকল্পনায় নারীর চেয়ে পুরুষই বেশি ভূমিকা রাখেন। কিন্তু আপনার কাছে জানতে চাইবো যে পরিবার পরিকল্পনায় নারী ও পুরুষের সমান ভূমিকাটা কেন গুরুত্বপূর্ণ? পরিবার পরিকল্পনা এমন একটি বিষয় যার উপর সম্পূর্ণ স্বামী স্ত্রী দুজনকেই নির্ভর করে এবং দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। এই যে স্বামী স্ত্রী দুইজনের যে সহযোগিতা, এতে করে অনেকগুলি উপকার আসে। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে যে একজনের প্রতি আরেকজনের সচেতনতা এবং তার স্বাস্থ্যগত উন্নতির প্রতি লক্ষ্য রাখা, এবং এতে করে তাদের দুজনের যে বন্ডিং, বিশেষ করে তাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি পেয়ে যায় এবং একই সাথে পরিবারের স্বাস্থ্যের উন্নতি হয় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আসে এবং সচেতনতা বৃদ্ধি পায়। এতে করে তাদের আলটিমেট গোল যেটা হচ্ছে যে একটা সুস্বাস্থ্য সম্পন্ন পরিবারের সাথে সাথে সমাজেরও উন্নতি হয়ে যায় এবং এই যে পারিবারিক উন্নতি এবং সামাজিক উন্নতি একটি দেশের উন্নতির জন্য একটি বিশেষ ভূমিকা রাখে। সেই জন্য অবশ্যই পুরুষকে পরিবার পরিকল্পনার বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে এবং স্বামী স্ত্রী দুইজন যৌথভাবে যখন একটি ডিসিশন নেবে, সক্রিয় ভূমিকা পালন করবে পুরুষ, তখন এই পরিবার পরিকল্পনার বিষয়টি একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে এবং যা সরকারের জন্য মানে দেশের জন্য উন্নতির একটা সোপান হয়ে যাবে, যা প্রচণ্ডভাবে ভূমিকা রাখবে জন্ম নিয়ন্ত্রণে এবং একইভাবে সমাজের এবং সংসারের উন্নতিতে। আরেকটা বিষয় আমরা আসলে দেখতে পাই যে শিক্ষিত স্বামী স্ত্রী যদি শিক্ষিত হন, সেক্ষেত্রেও কিন্তু এই যে পরিবার পরিকল্পনায় পুরুষ বেশি ভূমিকা রাখতে চায়। এখনও কিন্তু এই অবস্থার পরিবর্তন হয়নি। হয়েছে কি, আপনি কি মনে করছেন? এখনও আমাদের দেশে এই উন্নতিটা একেবারেই আসেনি। আমরা যেহেতু এই বিষয়গুলোর উপর কাজ করি, আমরা দেখেছি যে স্বামী বিশেষ করে ডিক্টেটর হিসেবেই স্ত্রীর উপর সমস্ত দায় দায়িত্বগুলি চাপিয়ে দেয়। এটা একেবারেই ভুল। তবে এখন যে সচেতনতা তৈরি হয়নি তা নয়। বিশেষ করে মনে করেন যে এসএমসি সোশ্যাল মার্কেটিং কোম্পানির মতো কিছু সরকারিভাবে এবং বেসরকারিভাবে যেভাবে মনে করেন প্রোপাগান্ডা চালাচ্ছে এবং উঠান বৈঠক, বিশেষ করে গ্রামীণ এলাকায়, গ্রামে বলেন এবং শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন, একটি মেয়ের জন্ম নিয়ন্ত্রণের দায়িত্ব তার উপর একেবারেই থাকে না। আমরা দেখেছি শাশুড়ির ডিসিশন, শ্বশুরের ডিসিশন, ননদের ডিসিশন, হাজব্যান্ডের ডিসিশনের উপর ডিপেন্ড করে সে কি জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা আদৌ নিবে কি নিবে না, এবং সন্তান ধারণ করা বা তার যে বার্থ স্পেসিংটা যে তাকে নিতে হবে সেই ব্যাপারে তার কোনো মতের মূল্যই দেওয়া হয় না এখন পর্যন্ত প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমাজে। এই যে বলছিলেন যে বিভিন্ন কোম্পানি যারা হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে একটা এসএমসি মতো কোম্পানিগুলো গিয়ে মার্কেটিংয়ের জন্য ওখানে গিয়ে প্রচারণা করেন এবং হচ্ছে যে একটা সচেতনতামূলক একটা প্রচারণা করেন। এরপরও অনেক ক্ষেত্রেই আসলে আমরা দেখতে পাই যে একদম বিয়ের পরপরই একজন নারীকে বা একজন নবাগত স্ত্রীকে সন্তান নিতে হচ্ছে যে বাধ্য করা হয়।
এর মূল কারণ হচ্ছে যে আমাদের মধ্যে স্বাস্থ্যসেবার পৌঁছায়নি, এক, দুই, স্বাস্থ্য সচেতনতাটাও পৌঁছায়নি। এর কারণে অনেকেই মনে করে যে জন্ম নিয়ন্ত্রণের কোনো একটি ব্যবস্থা নিলেই তার সারা জীবনের মতো মাতৃত্বের ক্ষমতা হারাই ফেলবে। সেই জন্য দেখা যায় যে 16 বছরের একটা মেয়ে বিয়ে করার পরেই তার শ্বশুরবাড়ি থেকে তাকে সন্তান ধারণের জন্য তাকে চাপ দেয়, যেটা আমাদের কিন্তু লক্ষ্য হচ্ছে যে এগুলোকে প্রতিহত করা। এই জন্য দেখা গেছে যে একেবারে বিশেষ করে গ্রামীণ এলাকায় এই যে সোশ্যাল মার্কেটিং কোম্পানির মতো অনেক ব্যবস্থা এবং সরকারিভাবেও উঠান বৈঠক এবং বিভিন্ন রকমের প্রোপাগান্ডায়, এমনকি স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে যেও চেষ্টা করছে, কিন্তু আমাদের কিছু দুর্বলতা তো রয়েই গেছে। সেইগুলো ওভারকাম করতে গেলে এখনও আমাদেরকে আরও হয়তো অনেক দিন কাজ করে যেতে হবে। একদমই। আমরা আসবো আবারও ডক্টর সাবিনা পারভীন আপনার কাছে। এই পর্যায়ে আসতে চাই ডাক্তার ফারজানা ইসলাম খান আপনার কাছে। এই যে পরিবার পরিকল্পনা প্রক্রিয়ায় যে নারীর ভূমিকা, এই ভূমিকাটাকে কি মনে করছেন আপনি, আরও কিভাবে কার্যকর করা যেতে পারে? আচ্ছা, পরিবার পরিকল্পনায় নারী ভূমিকাকে আমরা যদি বাড়াতে চাই, সেক্ষেত্রে হচ্ছে নারীকে শিক্ষিত করে তুলতে হবে। একটা শিক্ষিত জাতি তৈরি করতে হলে কিন্তু একজন নারীকে শিক্ষা দেওয়াটা খুবই জরুরি, এবং শিক্ষাটা হতে হবে স্বশিক্ষিত, নিজেও সে সেরকমভাবে শিক্ষিত হতে হবে। যেমন অনেক শিক্ষিত মেয়েদেরকে আমরা দেখি যে হাজবেন্ড বলছে যে এখন তার কন্ট্রাসেপশন নিতে হবে, পিল খেতে হবে এখন আপনার, আবার অনেক সময় বলছে যে বিয়ে হয়েছে এখন আর কোনো কন্ট্রাসেপশন লাগবে না, এখন কিন্তু বাচ্চা নিয়ে ফেলতে হবে। তো অনেক সময় দেখা যায় শিক্ষিত মেয়েরাও কিন্তু সেই হাজবেন্ডের কথায় চলাফেরা করে। সেটাকে এই জন্য আমরা বলি যে স্বশিক্ষিত করতে হবে, সেটা একটা। আবার সরকার থেকে অনেক ধরনের হচ্ছে সুবিধা দিচ্ছে, যে অনেক জায়গায় হচ্ছে কন্ট্রাসেপশনটা সে কীভাবে নেবে, এবং তাকে তথ্যটা দিতে হবে যে সরকারিভাবে সে হচ্ছে কি কি স্বাস্থ্যসেবা পেতে পারে, এবং জন্ম নিয়ন্ত্রণের কি কি ব্যবস্থাটা আছে তাদেরকে সেটা জানাতে হবে। অনেক সময় স্বামীদেরকেও এই ব্যাপারে হচ্ছে হেল্প করতে হবে, ওয়াইফদের ব্যাপারে, যে সে এই সময়টাতে সে কখন বাচ্চা নেবে, কখন কন্ট্রাসেপশন নেবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েদের শিক্ষিত হওয়ার সাথে সাথে মেয়েদের নিজে কবে বিয়ে করবে সেই ব্যাপারটাও কিন্তু তার নিজের ডিসিশন হওয়া উচিত, এবং বিয়ের পর সে কত বছর পর সে একটা বাচ্চা নেবে সেটাও কিন্তু তার নিজের ডিসিশন হওয়া উচিত। এবং সবচেয়ে আরও বড় কথা হচ্ছে আমরা যদি বাল্য বিবাহটাকে প্রতিরোধ করতে পারি, যেমন আপা বলছিলেন যে 16 বছরের একটা মেয়েকে ধরে বিয়ে দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু আমাদের বাল্য বিবাহ। আমরা এই বাল্য বিবাহের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে যেই মেয়েটাকে বিয়ে দিচ্ছে 16 বছরে বা 18 বছরের নিচে যে মেয়েটাকে বিয়ে দিচ্ছে, বাচ্চা প্রসব করার সময় কিন্তু গিয়ে তার একটা স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। হ্যাঁ, এটা তো প্রচন্ড স্বাস্থ্য ঝুঁকি। যেমন হচ্ছে 16 বছরের একটা মেয়ের তার নিজের গ্রোথই তো, যেটা আমরা বলি আমরা 18 বছর পর্যন্ত আমাদের বডির গ্রোথই তৈরি হয়। হ্যাঁ, আমাদের যে পেলভিক বোনটা, যেটা বার্থ ক্যানেলটা তৈরি হওয়ার জন্য তো পুরোপুরি আমরা 18 বছর লাগে। এর আগেই যদি 16 বছরে তাকে বিয়ে দেওয়া হয় এবং একটা চাপ দিতে থাকে যে শাশুড়ি বললো, যেটা আপা বললেন, শাশুড়ি বলে, ননদ বলে যে না এখনই বাচ্চা নিয়ে নাও, পরবর্তীতে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিলে পরবর্তীতে কিন্তু তার বাচ্চা আসবে না। তো এই কুসংস্কারগুলো থেকে এবং এই ধরনের আন্ডার প্রেস থেকে আমাদেরকে কিন্তু হচ্ছে নারীদেরকে রক্ষা করতে হবে। রক্ষা করলেই কিন্তু আমরা নারী সচেতনতা বাড়িয়ে আমরা জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাটাকে আরও ফ্রুটফুলিভাবে এগিয়ে এমএমআর রেটটাকে কমাতে পারি। সেক্ষেত্রে যারা নতুন দম্পতি থাকেন, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে প্রচলিত কিছু ভুল ধারণা আছে, এই ভুল ধারণাগুলো কি কি আপনার কাছে জানতে চাইবো। আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাটার অনেক ধরনের হচ্ছে প্রচলিত কুসংস্কার আছে। যেমন আমাদের চেম্বারে অনেক পেশেন্টরা এসে বলে যে ম্যাডাম আমি হচ্ছে পিল খেতে চাচ্ছি না, পিল খেলে কিন্তু অনেক মোটা হয়ে যাবো, আবার পিল খেলে অনেক ধরনের হরমোনাল ইমব্যালেন্স হয়, যেমন হচ্ছে মাসিক বন্ধ হয়ে যায়, মাসিক অনেক বেশি যেতে পারে, এই ধরনের হচ্ছে অনেক ভ্রান্ত ধারণা অনেকের মধ্যে আছে। আবার অনেকের ধারণা আছে যে ম্যাডাম পিল খেলে আমি হচ্ছে যেমন ফেমিকনটা, যেমন এসএমসির খুবই একেবারে প্রচলিত ব্র্যান্ড, যেটা ফেমিকন খেলে ম্যাডাম কি হয় আমি পরবর্তীতে বাচ্চা না আসতেও পারে। এই যে ফেমিকন বা নরেট 28 এই ধরনের পিলগুলো আসলে কতটা স্বাস্থ্যসম্মত? নরেট 28 এবং হচ্ছে ফেমিকন, এটা তো একেবারেই স্বাস্থ্যসম্মত বলবো, যে কারণ হচ্ছে একটা মেয়ে তার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় ফেমিকন খুব একদম সুন্দরভাবে, এবং সে যদি হচ্ছে একটা পিল নেয় তার একটা মাসিক একটা আমরা যে মেনস্ট্রুয়াল ক্যালেন্ডারটা বলি সে সুন্দর মেনটেন করতে পারে। তারপর হচ্ছে পিরিয়ডের সময় তার মাসিকের পরিমাণটাও ঠিক মতো হয়ে যায়,
কমে যায় এবং দেখা যায় যে তাদের পিরিয়ডের সময় যে পেনগুলো সেটা কমে যাচ্ছে, ঠিক আছে, তাহলে সে একটা মান্থলি একটা ক্যালেন্ডার মেনটেন করতে পারবে এই যে ফেমিকন, তারপর নরেট 28 সেগুলোর জন্য। আবার অর্থনৈতিকভাবেও কিন্তু খুব বেশি প্রাইস না ওদের। এসএমজি কিন্তু একদম খুব ভালো একটা কাজ করেছে যে একেবারে লো প্রাইসে এত সুন্দরভাবে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে তারা হচ্ছে কিন্তু আমাদের ম্যাটারাল মর্টালিটি রেটটাকে কিন্তু কমিয়ে এনেছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় এবং অনেকেরই আসলে এরকম একটা ধারণা যে পিল খেলে শরীর মোটা হয়ে যায় বা মাথা ঘুরে বা শরীর ভারী হয়ে যায়, এরকম অনেকে ভাবে। তো চিকিৎসা বিজ্ঞান আসলে এই জায়গায় কি বলে? এখানে প্রত্যেকটা ড্রাগেরই কিন্তু হচ্ছে কিছু হচ্ছে সাইড এফেক্ট থাকে। ড্রাগটা কিন্তু শরীরের সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে, তাই না? তো প্রত্যেকটা ওষুধেরই যেমন একটা ওষুধ খেলে আপনার হচ্ছে একটু বমি বমি ভাব লাগবে, আরেকজন কিন্তু সেই ওষুধটা সুন্দরভাবে নিয়ে নিয়েছে। তো ড্রাগের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এটার সাইড ইফেক্ট সেটা না, শরীরের সাথে মানিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা ওষুধই কিন্তু শরীরের সাথে মানিয়ে নেওয়ার জন্য একটু সময় নেবে। আপনি এটা কন্ট্রাসেপটিভ পিল বলেন, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক বলেন, যে কোনো কিছু ওষুধ, এটা কিন্তু আমাদের কাছে ডক্টর, বিশেষ করে গাইনোকোলজিস্টের কাছে এটা কিন্তু তেমন কোনো হ্যাজার্ডাস বা অন্য কিছু মনে হয় না। সেক্ষেত্রে বলছেন যে চিকিৎসা বিজ্ঞানে আসলে এই ওষুধগুলো বা এই ধরনের পিলগুলো একদমই স্বাস্থ্যসম্মত। হ্যাঁ, আসলে হচ্ছে কি এখন যে পিলগুলি যেমন হচ্ছে ফেমিকন বা ফেমিপিল যেটা আসছে, স্বল্প মাত্রার জন্ম নিয়ন্ত্রণের বড়ি, এতে এত কম পরিমাণে ইস্ট্রোজেন আছে যেটার ইফেক্টে যে মেয়েরা ওয়েট বেড়ে যায়, এখন কিন্তু সেইটা আর নাই। এসএমসির যে স্বল্প মাত্রায় জন্ম নিয়ন্ত্রণের বড়ির মধ্যে বিশেষ করে ফেমিকন প্রায় 3 যুগ ধরে মেয়েদের একটা আস্থার জায়গা তৈরি করে নিয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে ফেমিপিল, যেটা নরেট 28 এত স্বল্প মাত্রায় থাকে যে এতে ওদের যেটা হয় যে যখন ইস্ট্রোজেনের পরিমাণটা বেশি থাকে তখন ক্ষুধার উদ্রেকটা বেড়ে যায়। এবং এই পিল কিন্তু মোটা করে না, খাবার চাহিদা বেড়ে যাওয়ার জন্য মেয়েরা খেয়ে মোটা হয়ে যায়। কিন্তু যখনই সে স্বাস্থ্য সচেতন হবে এবং তাকে যখন আমরা স্বাস্থ্য সচেতনতা তার মধ্যে তৈরি করতে পারবো, স্বাস্থ্য সেবাটা আমরা যখন তাকে পৌঁছায় দিতে পারবো, তাকে যখন আমরা শিক্ষাটা দিতে পারবো, হেলথ এডুকেশন, তখন কিন্তু সে নিজেই সচেতন হয়ে যাবে। হাই ডোজ কন্ট্রাসেপটিভ পিলগুলি তখন এখন আর অলমোস্ট মার্কেটে নাই। সেক্ষেত্রে মেয়েদের আসলে যে ধারণাটা যে এই পিল খেলে ওজন বেড়ে যায়, সেই ধারণাটা আসলে একদমই সঠিক নয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার, বিরতির পরে আমরা আবারও আলোচনায় ফিরছি। বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় পরিবার পরিকল্পনায় নারীর সিদ্ধান্ত। আলোচনা করতে দুজন অতিথি আমাদের সাথে স্টুডিওতে আছেন। আমি আবারও শুরু করতে চাই, ডাক্তার সাবিনা পারভিন, আপনার কাছে আসতে চাই। বিয়ের পরে যখন নবদম্পতি আসলে একজন ডাক্তারের কাছে আসেন, তখন আসলে তাদেরকে কি সাজেশন দেওয়া হয় বা সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে প্রচলিত পদ্ধতিগুলো আসলে কোনগুলো? আচ্ছা, আমি প্রথমেই সবচেয়ে প্রচলিত পদ্ধতিগুলি একটু বলি। সবচেয়ে বেশি প্রচলিত পদ্ধতির মধ্যে হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের বড়ি, যেটাকে আমরা বলি ফেমিকন বা ফেমিপিল বা হচ্ছে নরেট 28, যেগুলো এখন মার্কেটে রয়েছে। তো যেটা হচ্ছে যে ফেমিকন সেটা হচ্ছে লো ডোজ কন্ট্রাসেপটিভ পিল, মানে স্বল্প মাত্রার জন্ম বিরোধীকরণ পিল, যেটা হচ্ছে কেউ ইচ্ছে করলে 3 বছরও খেতে পারে। এর কোনো স্বাস্থ্যের উপর কোনো মানে বিরূপ প্রতিক্রিয়া তো ফেলবেই না, বরঞ্চ আমাদের বাংলাদেশের মেয়েদের মধ্যে যে ভয়টা আছে জন্ম নিয়ন্ত্রণের বড়ি নিয়ে, তার প্রথম উপকারিতা হচ্ছে যে রক্তশূন্যতা হবে না এবং রক্তশূন্যতা কমে যাবে। তাদের মাসিক চক্র সেটাকে নিয়মিত করে ফেলবে এবং যদি কারো মাসিকে ব্যথা থাকে সেটাও নিয়ন্ত্রণ হবে। এবং এর সাথে এমন কিছু ডিজিজ আছে ইউটেরাসের যেটা কারেকশন হয়ে যায় বড়ি খেলে। আচ্ছা, 2 হচ্ছে প্রায় 3 যুগ ধরে কিন্তু এই ফেমিকন আমাদের বাংলাদেশের মায়েদেরকে একটা আস্থার জায়গায় নিয়ে গেছে। এরপর যেটা আসছে সেটা আরও ভালো, সেটা আরও লো ডোজ কন্ট্রাসেপটিভ পিল, যেটা হচ্ছে ফেমিপিল বা নরেট 28 মানে 21 পিল থাকে। এখানে হচ্ছে স্বল্প মাত্রার ইস্ট্রোজেন প্রজেস্টেরন আর 7টা থাকে আয়রন, যেটা হচ্ছে কি মেয়েদের প্রতিদিন বড়ি খাওয়ার যে অভ্যাসটা সেটা তৈরি হয়ে যায়, ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। একই সাথে আমাদের দেশের মেয়েদের রক্তশূন্যতায় তারা ভুগেই, সেটা থেকেও তারা কিন্তু
উন্নতি হয়ে যায় তাদের। এই পিলটা আমরা কিন্তু এই পিলটা নবদম্পতিদেরকেও বলি, কারণ খুব কম নবদম্পতি আমাদের কাছে আসে জন্ম নিয়ন্ত্রণের অ্যাডভাইস নিতে। সেই জন্য আমরা বলবো আজকের এই টিভি প্রোগ্রামের মাধ্যমে আমি বলবো যে এই যে লো ডোজ কন্ট্রাসেপটিভ পিলটা রয়েছে সেটা কিন্তু নবদম্পতিরা খেতে পারে। এটা মাথা ঘুরে না, বমি হয় না, শরীরের সঙ্গে সুন্দর অ্যাডজাস্ট করে যায় এবং 100% নিরাপত্তা পাচ্ছে তারা জন্ম নিয়ন্ত্রণে। তার মানে বলতে চাচ্ছেন যে বিষয়গুলোতে এই পিলগুলোতে আসলে একদমই স্বাস্থ্য ঝুঁকি নেই। এর সাথে রয়ে গেছে যে ল্যাকটেটিং মাদার, মানে যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, সে যদি জন্ম নিয়ন্ত্রণের বড়ি খায় সেখানে কিন্তু মিনি পিল আছে, যে মিনি পিলটা মায়ের বুকের দুধ শুকাবে না এবং এটা অনলি প্রোজেস্টেরন পিল, শুধু প্রোজেস্টেরনের উপরে। এটা একটা তো রয়ে গেল। এছাড়া যেটা হচ্ছে অবাঞ্ছিত প্রেগনেন্সি, যেটা মা চাচ্ছে না প্রেগনেন্ট হয়ে যায়, যেমন ধরেন যারা কন্ডোম ইউজ করে আনফর্চুনেটলি কন্ডোম ফেটে গেল বা কন্ডোম লিক হয়ে গেল, সেই ক্ষেত্রে সাথে সাথে 72 ঘন্টার মধ্যে তাদেরকে নো রিস্ক পিল এই জায়গায় আমি একটা জিনিস জানতে চাই যে অনেকেই আসলে একটা ধারণা আছে যে ইমার্জেন্সি পিল খেলে পরবর্তীতে বাচ্চা নিতে সমস্যা হয় কিনা। এই প্রশ্নের উত্তরটা আমি জানতে চাইবো ডাক্তার ফারজানা ইসলাম খান আপনার কাছে। আচ্ছা, থ্যাংক ইউ। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল সেটা সাধারণত যে অরক্ষিত সহবাস হয়ে গেলে সেটা খাওয়া হয়ে থাকে। এতে হচ্ছে পরবর্তী বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আসলে কোনো ধরনের প্রভাব পড়বে না, কারণ এটা হচ্ছে একদম প্রোজেস্টেরনের একটা পিল। এই পিলটা খেলে আমার শুধু একটাই সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে আমার যে পিরিয়ডের লেন্থটা আছে সেটা হচ্ছে পরবর্তী মাসিকটা হতে একটু দেরি হতে পারে, অথবা মাঝে মধ্যে অল্প অল্প করে স্পটিং হতে পারে। এছাড়া আর তেমন কোনো সমস্যা নেই। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে যে স্বাস্থ্য সেবা প্রাপ্তির যে বাধাগুলো, এই বাধাগুলো নিয়ে একটু আপনার কাছে সংক্ষেপে জানতে চাইবো। আচ্ছা, আমাদের হচ্ছে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমাদের তো আসলে স্বাস্থ্য সেবাটা একেবারে 100% স্বয়ংসম্পূর্ণ এটা কিন্তু না, এটা আপনারা সবাই জানেন। হ্যাঁ, তো স্বাস্থ্য সেবার ক্ষেত্রে হচ্ছে আমাদের যে অপ্রতুলতা, মানে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে বাধাটা, সেটা হচ্ছে প্রয়োজনীয় তথ্যের অভাব। যে এই যে একটু আগে আপা বললেন যে অনেক পেশেন্ট এসে বলে যে মোটা হয়ে যায় পিল খেলে, যেটা আমরা একদম ক্লিয়ার কাট বলে দিলাম যে পিল খেলে মোটা হওয়ার আসলে লো ডোজ ইস্ট্রোজেন পিলগুলোতে তেমন কোনোই সম্ভাবনা নাই। সেটা একটা যে তাকে প্রয়োজনীয় সুস্থ সুন্দর একটা তথ্য দিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কিছু কুসংস্কার আছে, যেমন হচ্ছে অনেকে বলে যে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা এটা হচ্ছে কি ধর্মীয়ভাবে হচ্ছে নিষেধ, এটা ওটা। এটা আসলে আমরা এই ব্যাপারে ধর্মীয় যে কথাটা, এটা আসলে আমাদের কাছে মনে হয় যে এটা যেহেতু একেবারে ভ্যালিড কোনো রিজন নাই বা ভ্যালিড কোনো দলিল নেই, এই ব্যাপারে কিন্তু সবার কুসংস্কারটাকে অ্যাভয়েড করাটাই সবচেয়ে ভালো। তৃতীয় হচ্ছে যে আমাদের যে মাঠ পর্যায়ে যে মাঠ কর্মীগুলো আছে সবাইকে একেবারে এডুকেটেড করে, এবং তারা কিভাবে হচ্ছে ডোর টু ডোরে, হ্যাঁ, যে মানুষদের মধ্যে কিভাবে জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাগুলো দিতে পারবে এবং তারা কিভাবে পিল খাবে, তাদেরকেও যেমন গ্রুপ গ্রুপ করে শিক্ষিত করে তুলতে হবে। এই জায়গায় আমি একটা জিনিস জানতে চাই যে বলছেন যে একদম ডোর টু ডোর যাওয়া, সেক্ষেত্রে আসলে এই যে জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা বাস্তবায়নে সোশ্যাল মার্কেটিং কোম্পানির ভূমিকাগুলো কি আপনার কাছে একটু সংক্ষেপে? সোশ্যাল মার্কেটিং কোম্পানি তো একেবারে 50 বছর ধরেই অবদান রাখছে। তাদের যেমন হচ্ছে ফেমিকান, ফেমিপিল, তারপর হচ্ছে নরেট 28, এগুলো ওরা হচ্ছে প্রথমেই যেটা করেছে, ওরা একেবারে মাঠ পর্যায়ে বিভিন্ন ছোট ছোট কর্মী নিয়োগ করেছে, করে ওরা একেবারে ডোর টু ডোর লেভেলে তাদেরকে প্রথমে কর্মীদেরকে ওরা এডুকেটেড করেছে কিভাবে হচ্ছে কন্ট্রাসেপশন নিবে সেটা বলেছে, এবং তারা ডোর টু ডোর লেভেলে যে হচ্ছে কিন্তু এই মেসেজটা দিয়ে এসছে যে আপনি পিল খেতে পারবেন, যাদের জন্য পিল দরকার তাদেরকে পিল বলেছে, যাদের জন্য যেমন হাজব্যান্ডদেরকে অনেক হাজব্যান্ডকেও এনকারেজ করেছে যে আপনারা কন্ডোম ইউজ করতে পারেন। কন্ডোম অনেক ধরনের ব্র্যান্ড আছে ওদের, যেমন হচ্ছে রাজা, হিরো, প্যান্থার, সেন্সেশন, এগুলো তারা বলেছে যে আপনি কন্ডোমটা ইউজ করলে আপনার সুবিধা হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে আপনার হাজব্যান্ড ওয়াইফ মেলামেশায় কোনো বাচ্চা আসবে না, তার সাথে হচ্ছে আপনার যে যৌন যে রোগগুলো এসটিডি বলে থাকি সেটা থেকে কিন্তু একেবারে কমপ্লিটলি সে অ্যাভয়েড করতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ফেমিকা নিবেদিত আলাপন সূত্রে এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গে থাকুন।